আমাদের মানব শরীরে বা মানব জীবনে যদি কোনো না কোনো অঙ্গ বা শারীরিক দিক থেকে কোনো যদি অসুবিধা হয়ে থাকে, তখন আমরা জীবনযাপন করতে পারবো। কিন্তু যদি আমাদের যে এই যে হৃৎপিণ্ডটা এটা যদি না থাকে, তাহলে কি আমরা জীবনযাপন করতে পারবো? না, পারবো না। ঠিক তেমনিভাবে ইংলিশের মধ্যে আমরা যদি টেন্স যদি না শিখি, তাহলে কিন্তু কোনোভাবে ইংলিশের কিছুই জানা হবে না। অন্যান্য গ্রামার যদি আমরা যদি না শিখি, সেক্ষেত্রে অসুবিধা নেই, কিন্তু আমাদেরকে কি করতে হবে? টেন্স শিখতে হবে। ঠিক ইংলিশে টেন্স হলো ইংলিশের হৃৎপিণ্ড, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দেখো, কয়েকজন দাদা আমাকে কমেন্ট করেছেন যে টেন্সের উপরে একটি ক্লাস দেওয়ার জন্য। আজকে এই টেন্সের উপরে আমরা বিস্তারিত খুঁটিনাটি করে সুন্দরভাবে যে কোনো এক্সাম, যেখানে কম্পিটিটিভ এক্সামে আমরা কিন্তু এই টেন্স ব্যবহার করতে পারবো। আজকের ক্লাসটি যদি আমরা সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত করতে পারি। ওকে, দেখো এখানে কি সাধারণত টেন্স হলো কি? টেন্সের অর্থ কি? কাল বা সময়। টেন্সের অর্থ কাল বা সময়। দেখো, পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার অর্থাৎ দেখো, সময়ের বিভিন্ন অবস্থানগত রূপ। সময়ের বিভিন্ন রূপ আমরা এখানে দেখব। দেখো, প্রত্যেকটা বইয়ে, বেশিরভাগ বইয়ে কি হয়? প্রথমে প্রেজেন্ট আছে, তারপরে পাস্ট আছে, তারপরে ফিউচার আছে। কিন্তু আমরা করছি কি? পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। কেন? সহজভাবে আমরা একটু বুঝে নেব। দেখো, আমরা এখন কি করছি? আমরা ক্লাস করছি। এখন ক্লাস করছি, তাহলে এই যে সময়টা কি? প্রেজেন্ট। এবার আমাদের পিছনের দিকে তাকাও, অর্থাৎ পিছনের দিকে তাকাও বলতে কি, আমরা কি করে এসেছি? আমরা প্রস্তুতি নিয়েছি। অর্থাৎ আমরা ক্লাস করব, মানে এই যে ক্লাস করছি তার আগে কি করেছি? খাতা রেডি করেছি, লেখার জন্য প্রস্তুতি হয়েছে, বা সব ঠিকঠাক করে আমরা বসেছি। এই যে সব ঠিকঠাক করেছি, খাতা রেডি করেছি, এগুলো কি অতীতে করা হয়ে গেছে, আর এখন ক্লাস করছি। দেখো, আমরা পিছনের দিকে দেখো, সবসময় আমাদের মাঝখানে এটা হলো প্রেজেন্ট, মাঝখানে, আর যা হয়ে গিয়েছে এটা হলো পাস্ট, আর এটা হলো প্রেজেন্ট, আর যেটা হবে দেখো ফিউচারে। আমরা এই যে আজকের ক্লাসটি করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিতে পারবো। এই যে টেন্সের উপরে আমরা প্রচুর বাক্য তৈরি করতে পারবো। প্রচুর বাক্য তৈরি করতে পারবো। এটাই হলো ফিউচার। এটাই হলো কি? এটাই হলো ফিউচার। ওকে, এই পাস্ট, প্রেজেন্ট, তাহলে এখন আমরা কোন জায়গাটা দাঁড়িয়ে আছি? প্রেজেন্টে। আমরা যা প্রস্তুতি নিয়েছি সেটা পাস্টে। আমরা সেটা পাস্টে। আর ফিউচার অর্থাৎ টেন্সের উপরে আমরা যা যা শিখব সেটা কিন্তু ফিউচারে সেগুলো কাজে লাগাবো। এটাই হলো টেন্সের মূল বিষয়। এবার দেখো, এই যে তিনটের উপরে, প্রত্যেকটার উপরে আমরা চারটে পজিশন, চারটে অবস্থান এখানে আমরা দেখব খুব সহজভাবে। দেখো, প্রত্যেকটা আমরা একটু বিশ্লেষণ করব। ফার্স্ট টাইম আমরা কি করব? নাউন। দেখো, এই যে এই চারটে বিষয় আমাদেরকে আজকে দেখতে হবে। দেখো, কন্টিনিউয়াস অর্থাৎ কি? কাজ চলছে। কোনো কাজ চলছে যখন দেখব তখন কি? কন্টিনিউয়াস ব্যবহার করব। পারফেক্ট, কাজ শেষ হয়ে গেছে। যে কোনো কাজ, যে কোনো পজিশনে, যে কোনো এক্সপ্রেশনের ক্ষেত্রে কাজ শেষ হয়ে গেছে বোঝাবো। ইনডেফিনিট, এখানে একটু বিষয় দেখো, কাজ চলছে না শেষ হয়ে গেছে বোঝা যাচ্ছে না। যেমন যদি বলি আই রাইট, এর অর্থটা কি? আমি লিখি। আমি লিখি। আচ্ছা, এই যে আমি লিখি, এটা কি? কাজ হয়ে গেছে না হয়নি?
না হবে, তিনটে এক্সপ্রেশনের মধ্যে কিছু বোঝায় না যে আমার যে পাস্টে হয়ে গেছে, না চলছে, না হবে, কিছু না, কিছু কোনো এক্সপ্রেশন এখানে পাচ্ছি না। সেক্ষেত্রে দেখো এই জন্য বলা হচ্ছে যে কাজ চলছে না শেষ হয়ে গেছে বোঝা যাচ্ছে না। অর্থাৎ সবসময় এই যে ভার্ব যে ব্যবহার করব, মূল ভার্ব ব্যবহার করব। ওকে, তাও দেখো পারফেক্ট কন্টিনিউয়াস, কিছুটা সম্পূর্ণ হয়েছে এবং এখনো চলছে, কিছুটা সম্পূর্ণ হয়েছে এবং এখনো চলছে। এই চারটে এক্সপ্রেশন আমরা কি করব, যে তিনটে এক্সপ্রেশন দেখেছিলাম, যে তিনটে টেন্স দেখেছিলাম, সেই টেন্সের উপরে আমরা ব্যবহার করব। কি, যদি কন্টিনিউয়াস, পারফেক্ট, ইনডেফিনিট আর পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটে আমরা কি করব না, যে কোনো ওই যে তিনটে টেন্স দেখেছিলাম ওর উপরে ফেলে দেবো। আমরা যদি প্রেজেন্টের ক্ষেত্রে দেখি, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্টের ক্ষেত্রে হোক আর ফিউচার ক্ষেত্রে একইভাবে। এবারে দেখো আমরা একটু দেখব যে এই যে টেন্সে আমরা আজকের ক্লাসে টেন্সের উপরে কি কি শিখতে পারবো সেটা একটু দেখো। পার্সন, দেখো এখানে কি পুরুষ বা পার্সন, টেন্সের উপরে এগুলোর উপরে একটু জোর দিতে হবে। কেন? কারণ দেখো সেন্টেন্স স্ট্রাকচার, ক্রিয়াপদ, ভার্ব, পার্সন। কেন? কারণ বাক্য তৈরি করতে হবে। আমরা সেন্টেন্স যখন একটা বাক্য তৈরি করব তখন সেন্টেন্স মেকিং, সেন্টেন্স স্ট্রাকচার ভেরি ইম্পর্ট্যান্ট টু স্পিক ইন ইংলিশ। কেন? কারণ দেখো আমাদের ইংরেজিতে কথা বলতে হবে, ইংরেজিতে নিজে থেকে বাক্য তৈরি করতে হবে। দেখো যেমন একটা সাধারণ বাক্য আমরা যদি লিখি যে আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। যদি বাংলা বাক্য যদি এমন থাকতো, আমি ভাত খাই, দুটোর মধ্যে কি পার্থক্য দেখো। আমরা এরপরে আমরা বিস্তারিত আলোচনা করবো প্রত্যেকটা টেন্সের উপরে। দেখো আমি ভাত খাই, তাহলে আমি এটা কিন্তু সাবজেক্ট, খাই এটা কিন্তু ভার্ব, আর এটা কি অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অর্থাৎ ফার্স্ট টাইম কি হচ্ছে, সাবজেক্ট ব্যবহার হচ্ছে, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব। কিন্তু ইংলিশের ক্ষেত্রে সেটা কিন্তু নয়, ইংলিশের ক্ষেত্রে সেটা নয়। এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। কোনটা নয়? সাবজেক্টের পরে আমরা ভার্ব এখানে নয় দেখতে পাচ্ছি না, এটা কি দেখতে পাচ্ছি না, অবজেক্ট দেখতে পাচ্ছি। কিন্তু এখানে সাবজেক্টের পরে কিন্তু অবজেক্ট নেই, এখানে কি আছে, সাবজেক্টের পরে ডাইরেক্ট ভার্ব আছে ইংলিশের ক্ষেত্রে। এটা কিন্তু বুঝতে হবে। আমরা যখন একটা বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করব, তখন কি করব, বাংলা বাক্যের মধ্যে যে ক্রিয়াপদটা, সেই ক্রিয়াপদটা আগে খুঁজে বার করতে হবে। সেই ক্রিয়াপদটা আগে খুঁজে বার করতে হবে। আর বাংলা বাক্যের 99% আমরা বাক্যের শেষে আমরা ক্রিয়াপদ দেখতে পাই। বাংলা বাক্যের শেষে আমি ভাত খাই। কেন? কারণ দেখো এই যে অবজেক্টটা কোথায় আছে, ডাইরেক্ট কিন্তু সব সাবজেক্টের পরে যায়। বাংলা আমরা এমন বলছি না যে আমি খাই ভাত, না। ইংলিশের ক্ষেত্রে বলবো আই ইট রাইস, আমি খাই ভাত। দেখো তাহলে এই যে ক্রিয়াপদটা পেলাম, এই যে ভার্ব পেলাম, যখন আমরা সাবজেক্ট পেলাম না, খুঁজে পেলাম না, তখন আমরা কি করব, এই যে খাই ভার্ব কে দিয়ে প্রশ্ন করব, ভার্বকে কে দিয়ে প্রশ্ন করব, করলে কি হবে না, সাবজেক্ট কে বা কারা, আমরা বড় বাক্যের ক্ষেত্রে কে বা কারা দিয়ে প্রশ্ন করব, করলে সাবজেক্ট পাবো। আবার দেখো এই যে ভার্ব কি দিয়ে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, করলে কিন্তু আমরা কি করব না, অবজেক্ট পেয়ে যাব। আমরা যখন এই যে বড় বড় বাংলা বাক্য যখন ইংলিশে ট্রান্সলেট করব, অর্থাৎ বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন ক্লাসে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো এবারে আমরা দেখব যে
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রত্যেকটা টেন্সের উপরে খুঁটিনাটিভাবে আলোচনা করব। ওকে, সঙ্গে অবশ্যই থাকবেন। দেখো দেখো এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ফার্স্ট টাইম আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, আরেকটা বিষয় আমরা যদি একটু আলোচনা করে নিতে পারি তাহলে আর একটু সহজ হবে। দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স একটু পরে ব্যবহার করছি, একটু পরে আমরা দেখছি। আমরা একটি বাক্য দেখে কিভাবে কোন টেন্সে আছে একটু বুঝে নেব, কিভাবে বুঝবো যে কোন টেন্সে আছে, এই জিনিসটা একটু দেখে নেব। দেখো আমরা এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উপরে আলোচনা করার আগে আমরা এইটা একটু দেখে নেব, কি কোনো একটা বাক্য কোন টেন্সে আছে, প্রেজেন্ট, পাস্ট না ফিউচার, সেটা কিন্তু আমরা একটু বুঝে নেব কিভাবে। দেখো ফার্স্ট টাইম প্রেজেন্ট, যখন প্রেজেন্ট দেখব তখন কি কি লক্ষ্য পাবো। দেখো এম, ইজ, আর, বাক্যের মধ্যে এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাচ। প্রেজেন্ট টেন্স আমরা কি করে বুঝবো, যখন বাক্যের মধ্যে আমরা দেখতে পাবো যে এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাচ, এই কটার মধ্যে কোনো না কোনো ব্যবহার করা থাকবে একটা। বাক্যের মধ্যে আমরা এই কটার মধ্যে থাকলে বুঝবো যে সেটা প্রেজেন্ট টেন্সের মধ্যে আছে, প্রেজেন্টের ভাগের মধ্যে। যে আমরা সে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দেখি বা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যা হোক না কেন আমরা এই কটা দেখলে প্রেজেন্টের মধ্যে দেখবো। এবার পাস্টে কি, পাস্টের মধ্যে পাস্ট, এখানে দেখো ওয়াচ, ওয়্যার, তারপরে কি হ্যাড, তারপরে আমরা দেখব ডিড, কি দেখব না ডিড। এই চারটে দেখা মানে আমরা বুঝে নেব যে এটা পাস্টে, পাস্ট টেন্সের মধ্যে আছে। এবার আমরা দেখব ফিউচার। তাহলে ফিউচার শুধুমাত্র এই জিনিসটা লক্ষ্য রাখবো, কি শ্যাল আর উইল। ফিউচার দেখো শ্যাল আর উইল। তাহলে কি দেখলাম, প্রেজেন্ট কি করে বুঝবো, অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাচ। পাস্ট ওয়াজ, ওয়্যার, হ্যাড আর ডিড। ফিউচার শ্যাল আর উইল। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা এইগুলো দেখে আমরা খুব সহজে আইডেন্টিফাই করে নিতে পারবো যে এটা কোন টেন্সে আছে। ওকে, দেখো এবার আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দেখবো। দেখো এই যে প্রেজেন্ট ইনডেফিনিট অর্থাৎ কি অনিশ্চিত। একটু আগে আমরা আলোচনা করছিলাম যে একটা টেন্সের ক্ষেত্রে একটা সাধারণভাবে যে ইনডেফিনিটের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম যে বাক্যের মধ্যে যে শব্দের কাজটি শেষ হয়ে গেছে, কি শুরু হয়েছে, না এখন চলছে, না অতীতে সম্পূর্ণ হয়ে গেছে সম্পূর্ণভাবে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। সেটা তাহলে এর জন্য আমরা কি বলতে পারি যে অনিশ্চিত। অনিশ্চিত। আমি চিঠি লিখি, এখানে দেখো আমি চিঠি লিখি, এটা কিন্তু এই যে লিখি এটা কিন্তু অনিশ্চিত, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা সাধারণতভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা কি বিষয়টা আমরা জানি যে আমি চিঠি লিখি, এক্ষেত্রে আমরা কি করতে পারি যে আই রাইট আ লেটার। এটা সাধারণভাবে সাবজেক্ট ভার্ব তারপরে কি অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখো এই বাক্যের আমরা কয়েকটা অংশ করব। এটা কিন্তু হ্যাঁ বাচক, অর্থাৎ নেগেটিভ কোনো কিছু নেই। যদি আমরা বলি যে আমি চিঠি লিখি না, আমি চিঠি লিখি না, তখন আমরা কি করব না আমরা কি লিখে দেবো আই নট
রাইট আর লেটার। এটা কি বাক্য ঠিক হয়েছে? না, এটা ভুল। কেন? কারণ এই যে নটটা একা একা ব্যবহার হতে পারে না। একা একা বলতে কি, কোনো না কোনো হেল্পিং ভার্বের পরে ব্যবহার হয়। আর যেহেতু দেখো এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, এখানে কি এটা V1 আছে, আমরা ভার্বের পজিশন অনুযায়ী এখানে দেখো রাইট, WRIT, রাইট কোনো সময় কি হয়, রাইটস, দেখো এস যুক্ত করা আছে। আর এই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডু ডাজ ব্যবহার করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ডু ডাজ। ডু ডাজ কিন্তু আর কোনো অন্য কোনো টেন্সে ব্যবহার হয় না হেল্পিং ভার্বের ক্ষেত্রে। ডু ডাজ ডিড, হ্যাঁ, এই যে হেল্পিং ভার্ব তিনটে, আমরা ডু ডাজটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করি। তাহলে এখানে আমরা দেখো এই যে মূল ভার্বের জন্য এখানে V1 এর জন্য আমরা ডু ব্যবহার করবো, আর এই যে এস যুক্ত করা আছে মানে V5 এর জন্য আমরা কি করব, ডাজ ব্যবহার করব। তাহলে নেগেটিভ করলে এই বাক্যটা কি হয়ে যায়, যে যদি এই ভার্ব আছে, এই ভার্বের পরিপ্রেক্ষিতে আমরা কি করব, আই ডু নট রাইট আ লেটার। এবার কিন্তু এটা দেখো, আই ডু নট রাইট আ লেটার। প্রশ্ন করতে হলে দেখো অলরেডি কিন্তু আমরা এই যে V1 এর জন্য দেখো এই যে ডু, আর এখানে দেখো এস যুক্ত সাবজেক্ট অনুযায়ী যদি এখানে হি থাকতো, বা এখানে যদি হি থাকতো, হি, আচ্ছা WRITES, হি রাইটস আ লেটার। আর নেগেটিভ করতে হলে তখন কি হতো না, হি ডাজ নট রাইট আ লেটার। প্রশ্ন করবে এবার কিভাবে, দেখো এই যে বাক্যটাকে, এই বাক্যটাকে প্রশ্ন করছি, যেহেতু এস যুক্ত আছে ওই জন্য আমরা কি করব, ডাজ, ডাজ, ডাজ হি রাইট। দেখো আর এস এখানে যুক্ত করব না, কারণ এই এস এর জন্য আমরা এখানে ডাজ এনেছি। ডাজ হি রাইট আ লেটার। ওকে, জিজ্ঞাসা চিহ্ন। হ্যাঁ, এটা কিন্তু একটা দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উপরে, আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উপরে প্রশ্নমূলক বাক্য তৈরি করেছে, কোয়েশ্চেন তৈরি করেছে। কিন্তু এই যে নেগেটিভের উপরে কিভাবে তৈরি করব, নেগেটিভের তৈরি করতে হলে আমরা কি করব, এখানে ডাজ ব্যবহার করব। ডাজ হি নট, ডাজ হি নট রাইট আ লেটার, জিজ্ঞাসা চিহ্ন। ওকে, দেখো ডাজ অর্থাৎ হেল্পিং ভার্ব প্রথমে ব্যবহার করলাম, তারপরে সাবজেক্ট ব্যবহার করলাম, সাবজেক্টের পরে কিন্তু নট ব্যবহার করলাম, তারপরে রাইট আর লেটার। আচ্ছা, এই যে নটটা আমরা কিন্তু ডাইরেক্ট ডাজের পরে ব্যবহার করতে পারি। কিভাবে, এখানে সাবজেক্টের পরে ব্যবহার করতে পারি, আবার কি করতে পারি না, ডাজের পরে অর্থাৎ সাবজেক্টের আগে ব্যবহার করতে পারি। ডাজ নট হি রাইট আ লেটার। কন্ট্রাক্টেড ফ্রম যখন আমরা দেখব তখন একে এই যে ডাজন্ট শর্টে আমরা লিখতে পারি। তার কি এখানে এটাকে শর্ট লিখতে গেলে DOESEN দিয়ে উপরে অ্যাপোস্ট্রোফি এই ডাজন্ট। দেখো এইভাবে কিন্তু একটা টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উপরে এভাবে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারি। আর এখানে দেখো আমরা আজকের এখানে কি শিখলাম, যে এই যে ডাজ বা ডু শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, দেখো এবার আমরা দেখব কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আচ্ছা এক্ষেত্রে আমরা চিনব কি করে, এখানে এটা আমরা বলতে পারি যে এম ইজ আর। দেখো এম ইজ আর এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে থাকবে, অর্থাৎ কি আমি চিঠি লিখছি, আমি চিঠি লিখছি, তাহলে আমরা লিখতে পারি কি আই অ্যাম রাইটিং আ লেটার। দেখো
আই অ্যাম রাইটিং আ লেটার। আমি চিঠি লিখছি, আমি চিঠি লিখছি না, আমি চিঠি লিখছি না। তখন দেখো এখানে দেখো অলরেডি অ্যাম হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব আছে, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা কোনো ভার্ব নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। মানে এক্সট্রা বলতে কি, আমরা যেমন একটু আগে দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ডু ডাজ এনেছি। কেন এনেছি? কারণ সেখানে কিন্তু কোনো হেল্পিং ভার্ব ছিল না, বি ওয়ান ছিল, তাই আমরা ডু ডাজ এনেছি। এক্ষেত্রে দেখো অ্যাম আছে, আমি চিঠি লিখছি না, আমি চিঠি লিখছি না, তাহলে আই অ্যাম নট রাইটিং আ লেটার, আই অ্যাম নট রাইটিং আ লেটার, আমি চিঠি লিখছি না। আমি কি চিঠি লিখছি না? দেখো এই যে নেগেটিভের উপরে কোয়েশ্চেন করব, আমি কি চিঠি লিখছি না, তাহলে এখানে লিখতে পারি কি, অ্যাম আই নট রাইটিং, অ্যাম আই নট রাইটিং আ লেটার। ওকে, আচ্ছা এখানে জিজ্ঞাসা চিহ্ন। এবার যদি এই যে বাক্যের উপর এই যে যেমন এটা কি বললাম, আমি কি চিঠি লিখছি না, এই অ্যাফার্মেটিভের উপরে আমরা যদি প্রশ্ন করি, আমি কি চিঠি লিখছি, অ্যাম আই রাইট, অ্যাম আই রাইট আ লেটার, আমরা কিন্তু এমনভাবেও বলতে পারি। আচ্ছা যদি আমরা ডব্লিউএইচ কোশ্চেন করি, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যেটা দেখিনি বলতে করলে হতো, করলে হতো বলতে যে ইয়েস নো কোশ্চেন তৈরি হয়েছিল তার আগে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড কোনো না কোনো বসিয়ে দিলে হয়ে যাবে। এক্ষেত্রেও দেখো অ্যাম আই রাইট আ লেটার, আমি কি চিঠি লিখছি, আমি কি চিঠি লিখছি, কেন আমি চিঠি লিখছি, কেন আমি চিঠি লিখছি, সেক্ষেত্রে দেখো ডব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দেবো এখানে, অর্থাৎ কি হোয়াইটা, কেন আমি চিঠি লিখছি, কেন আমি, দেখো যেহেতু কন্টিনিউয়াস হচ্ছে, হোয়াই অ্যাম আই রাইটিং আ লেটার, হোয়াই অ্যাম আই রাইটিং আ লেটার, কেন আমি চিঠি লিখছি। এবার তারপর দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো। আর আচ্ছা এখানে আমরা চিনবো তাহলে কি করে, দেখো অ্যাম আছে, সাবজেক্টের ক্ষেত্রে আমরা যদি পরিবর্তন করি, এখানে যদি সে ব্যবহার করি, সে চিঠি লিখছে, সে চিঠি লিখছে, সেক্ষেত্রে হির পরে আমরা কি করব, ইজ ব্যবহার করব, হি ইজ রাইটিং আ লেটার, হি ইজ রাইটিং আ লেটার, সে কি চিঠি লিখছে, ইজ হি রাইটিং আ লেটার। দেখো এইভাবে কিন্তু আমরা তৈরি করতে পারি। এবার দেখো আমরা দেখবো এবার কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এক্ষেত্রে দেখো আমি চিঠি লিখেছি, তাহলে কাজটা হয়ে গেছে, করেছি, সেক্ষেত্রে আমরা আচ্ছা এখানে আমরা চেনার বিষয়টা কি দেখবো, যে হ্যাভ আছে আর হ্যাজ আছে, হ্যাভ আছে, আই হ্যাভ রিটেন আ লেটার, দেখো আই হ্যাভ রিটেন আ লেটার, তাহলে এখানে হ্যাভ হ্যাজের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব, তারপরে এখানে ভি থ্রি, তাহলে আই হ্যাভ রিটেন আ লেটার, আমি কি চিঠি লিখেছি, আমি কি চিঠি লিখেছি, হ্যাভ আই রিটেন আ লেটার, দেখো জিজ্ঞাসা চিহ্ন, হ্যাভ আই রিটেন আ লেটার, আমি কি চিঠি লিখেছি, আমি কি চিঠি লিখেছি, তাহলে আমি কি চিঠি লিখিনি, আমি কি চিঠি লিখিনি, সেক্ষেত্রে দেখো প্রশ্নের উপরে কিন্তু আমরা নেগেটিভ করছি, হ্যাভ আই নট
লেটার, ঠিক আছে। এই নটটা এর আগে আমরা বলেছি যে সাবজেক্টের পরেও ব্যবহার করতে পারি, আবার সাবজেক্টের আগে ব্যবহার করতে পারি, অর্থাৎ হ্যাভের পরে আমরা ব্যবহার করতে পারি খুব সহজভাবে। এর মধ্যে কিন্তু আর কিছু নেই, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় একটু দেখতে হবে কি, যে দেখো আমি সকাল থেকে চিঠি লিখছি, তাহলে আমি সকাল থেকে চিঠি লিখছি অর্থাৎ আগে থেকে শুরু হয়ে আগে কিছুটা হয়ে গেছে, এখনো কিন্তু লেখার কাজ চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই বাক্যটা আমরা কিভাবে লিখতে পারি, যে আচ্ছা এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে আমরা বুঝবো কি করে? হ্যাঁ দেখো হ্যাভ আর হ্যাজ এর সঙ্গে কি যুক্ত থাকবে? বিন যুক্ত থাকবে, হ্যাভ হ্যাজ বিন, তবে কিন্তু আমরা বুঝবো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা বিন আছে আর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, দেখো কিভাবে, আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন রাইটিং। দেখো একটা সহজভাবে একটু দেখে নি, এই যে হ্যাভ, হ্যাভ বা হ্যাজের মধ্যে যে কোনো একটা থাকলে আমরা জানি পারফেক্ট টেন্স, আর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকা মানে আমরা টেন্সের ক্ষেত্রে জানি কন্টিনিউয়াস টেন্স। দেখো হ্যাভ হ্যাজ পারফেক্ট টেন্স, আর কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। এবারে দেখো দুটোকে, পারফেক্ট আর কন্টিনিউয়াস দুটো কিন্তু অ্যাডজাস্ট করা হয়েছে, মেশানো হয়েছে, যোগ করা হয়েছে, তার জন্য কিন্তু আমরা এখানে বিন ব্যবহার করেছি। দেখো হ্যাভ পারফেক্ট, ভার্বের সঙ্গে আইএনজি, কন্টিনিউয়াস, আর দুটো আলাদা থাকতে পারে না, অ্যাডজাস্ট করে দিয়েছি, তার জন্য এই যে বিনটা লিঙ্কার হিসাবে, জাস্ট এই টেকনিক আমরা মনে রাখবো। তাহলে আই হ্যাভ বিন রাইটিং, আমি চিঠি লিখছি, আমি চিঠি লিখছি, দ্য লেটার সিন্স মর্নিং। আই হ্যাভ বিন রাইটিং দ্য লেটার, আমি চিঠি লিখছি সিন্স মর্নিং, সকাল থেকে। হ্যাঁ আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখো, এই যে সিন্স, এই টেন্সের ক্ষেত্রে আমরা আবার ফর ব্যবহার করি, সিন্স আর ফর। সিন্স কখন ব্যবহার করি? এই যে সকাল থেকে, কোনো সময় থেকে, নির্দিষ্ট কোনো সময় থেকে, নির্দিষ্ট কোনো সময় থেকে বলতে কাজটা কখন থেকে শুরু হয়েছে সেই সময়টা যদি বলে দেয় তবে কিন্তু আমরা সিন্স ব্যবহার করব। আর যদি কাজটা কোন সময় থেকে হচ্ছে যদি না বলে দেয়, কত সময় ধরে হচ্ছে, অর্থাৎ আমরা এখানে ব্যবহার করতে পারি যে ফর 3 আওয়ার্স, এটা যদি লিখি, অর্থাৎ আমি 3 ঘন্টা ধরে চিঠি লিখছি, 3 ঘন্টা ধরে, তাহলে এই যে তখন আমরা কি করব না, আই হ্যাভ বিন রাইটিং দ্য লেটার, আই হ্যাভ বিন রাইটিং দ্য লেটার, আমি চিঠি লিখছি ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে। আর এখানে দেখো যদি বলতাম যে 3টে থেকে চিঠি লিখছি, 3টে থেকে, তখন কিন্তু আমরা সিন্স 3 o'clock, বা এই যে তখন আমরা কি করব না সিন্স ব্যবহার করব নির্দিষ্ট সময় থেকে, যেমন এখানে দেখো সকাল থেকে, ওই জন্য সিন্স ব্যবহার করি। ওকে, আর এক্ষেত্রে দেখো নেগেটিভ কিভাবে করবে, আমি সকাল থেকে চিঠি লিখছি না, হ্যাঁ সেক্ষেত্রে দেখো আই হ্যাভ নট বিন,
I have not been writing the letter. I have not been writing the letter since morning. ওকে, দেখো তাহলে নটটা কোথায় ব্যবহার করছি না হ্যাভ আর বিন এর মাঝখানে। আই হ্যাভ নট বিন রাইটিং দ্য লেটার সিন্স মর্নিং। প্রশ্নমূলক বাক্য করলে একইভাবে আমরা কি করব না এক্ষেত্রে হ্যাভটা প্রথমে নিয়ে চলে আসবো, অর্থাৎ যে হ্যাভ ভার্ব বা হেল্পিং ভার্ব আমরা পাচ্ছি সেটা প্রথমে নিয়ে আসবো, সাবজেক্টটা পরে। তাহলে হ্যাভ আই নট বিন রাইটিং দ্য লেটার সিন্স মর্নিং, এভাবে বলতে পারি। বা এই যে নটটা আমরা হ্যাভের পরেও ব্যবহার করতে পারি। কিভাবে না হ্যাভেন্ট হ্যাভ নট আলাদা ব্যবহার করতে পারি, বা হ্যাভেন্ট শর্টে আমরা পাস্ট। দেখো পাস্টের ক্ষেত্রে আমরা কি করব না পাস্ট ইনডেফিনিট দেখব। পাস্ট ইনডেফিনিট আমি চিঠি লিখেছিলাম। দেখো আমি চিঠি লিখেছিলাম, তাহলে এখানে দেখো আমি চিঠি লিখেছিলাম, তাহলে লিখতে পারি কি আই রোট দ্য লেটার। দেখো এটা কি V2, আই রোট দ্য লেটার। প্রত্যেকবার আমরা দেখছি আচ্ছা নেগেটিভ যখন করছি নট আনছি কোনো না কোনো হেল্পিং ভার্বের পরে, এক্ষেত্রে কিন্তু V2 কোনো হেল্পিং ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা কি করব ডিড ব্যবহার করব। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম ডু ডাজ দেখেছিলাম, এখানে আমরা দেখব ডিড, অর্থাৎ আই রোট দ্য লেটার আমি চিঠি লিখেছিলাম। আমি কি চিঠি লিখেছিলাম, আমি কি চিঠি লিখেছিলাম, তখন হয়ে যাবে ডিড আই রাইট দ্য লেটার। দেখো আর এখানে দেখো V1 হয়ে গেল কেন, কারণ এই যে V2 ছিল বলে এখানে ডিড ব্যবহার করছে। আর একটা বাক্যের ক্ষেত্রে একটা এক্সপ্রেশনে দুটো কিন্তু পাস্ট টেন্স হয় না, এভাবে কিন্তু আমরা বসাতে পারি না। ডিড আই রাইট দ্য লেটার, ডিড আই রাইট দ্য লেটার। দেখো এভাবে কিন্তু আমরা সহজভাবে ট্রান্সলেট করতে পারি। দেখো এবার এই যে প্রশ্নের উপরে নেগেটিভ কিভাবে করব, আমি কি চিঠি লেখিনি, আমি কি চিঠি লিখিনি, তাহলে এখানে দেখো ডিড আই নট রাইট দ্য লেটার। দেখো ডিড আই নট রাইট দ্য লেটার, এটা কিন্তু আরেকভাবে করতে পারি। কিভাবে ডিডন্ট আই রাইট দ্য লেটার। জিজ্ঞাসা আচ্ছা এখানে কিন্তু আবার ডব্লিউএইচ ওয়ার্ড, হ্যাঁ কেন আমি চিঠি লিখিনি, কেন আমি, সেক্ষেত্রে আমরা কি করব না হোয়াই ব্যবহার করে দিতে পারবো। বা ডিড আই রাইট দ্য লেটার, হ্যাঁ আমি কি চিঠি লিখেছিলাম, আমি কি, তার কিভাবে আমি চিঠি লিখেছিলাম, কিভাবে আমি চিঠি লিখেছি, তখন আমরা এই ডব্লিউএইচ ওয়ার্ডটা প্রথমে বসিয়ে দেবো। আর কিছু নেই এর মধ্যে, এগুলো আমাদেরকে একটু দেখতে হবে। তারপর দেখো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স এক্ষেত্রে দেখো আমি চিঠি লিখছিলাম, আমি চিঠি লিখছিলাম, আমি চিঠি লিখছিলাম। সেক্ষেত্রে কিভাবে করব যে আর এখানে আমরা চিনব
ওয়াচ আর ওয়ারের মধ্যে যে কোনো একটা থাকবে। আই ওয়াচ রাইটিং দ্য লেটার। দেখো, আই ওয়াজ রাইটিং দ্য লেটার, আমি চিঠি লিখছিলাম। আমি চিঠি লিখছিলাম। আমি কি চিঠি লিখছিলাম? ওয়াজ আই রাইটিং দ্য লেটার। ওয়াজ আই রাইটিং দ্য লেটার। আমি কি চিঠি লিখছিলাম? আমি কি চিঠি লিখিনি? আমি কি চিঠি লিখিনি? তখন আমরা এভাবে ব্যবহার করতে পারি, ওয়াজন্ট, ওয়াজন্ট, ওয়াজ নট, আই রাইটিং দ্য লেটার। জিজ্ঞাসা চিহ্ন এভাবে করতে পারি। অথবা আমরা কি করতে পারি, ওয়াচ আই নট, অর্থাৎ দেখো আয়ের পরে আমরা নট ব্যবহার করতে পারি বা আয়ের আগে নট ব্যবহার করতে পারি। এবার দেখো আমরা পরের টেন্সে যাব, পাস্ট পারফেক্ট টেন্সে যাব। দেখো পাস্ট পারফেক্ট টেন্স, দেখো পাস্ট পারফেক্ট টেন্স। এক্ষেত্রে দেখো সে আসার আগে লিখতে পারি কি, সে আসার আগে আমি চিঠি লিখেছি। চিঠি লিখেছি, লিখেছি। সে আসার আগে আমি চিঠি লিখেছি। সেক্ষেত্রে আচ্ছা, এখানে আমরা দেখব হ্যাড, হ্যাড প্লাস V3, কারণ পারফেক্টের জন্য আমরা হ্যাড দেখতে পাচ্ছি। আর যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স আর হ্যাডের পরে সবসময় V3 ব্যবহার করি, হ্যাডের পরে সবসময় আমরা V3 ব্যবহার করি। সে আসার আগে আমি চিঠি লিখেছি, তাহলে আই হ্যাড লিখেছি, আই হ্যাড রিটেন দ্য লেটার। আই হ্যাড রিটেন দ্য লেটার, আমি চিঠি লিখেছি। সে আসার আগে, আগে বিফোর হি কেম। ওকে, দেখো যখন আমরা নেগেটিভ ব্যবহার করব, সে আসার আগে আমি চিঠি লিখিনি, সেক্ষেত্রে আমরা এই যে আই হ্যাড নট এখানে ব্যবহার করব। আই হ্যাড নট রিটেন দ্য লেটার বিফোর হি কেম। যদি প্রশ্নমূলক বাক্য ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা কি করব না, এই যে হ্যাডটা প্রথমে নিয়ে চলে আসবো, তারপরে সাবজেক্ট। তাহলে হ্যাড আই রিটেন দ্য লেটার বিফোর হি কেম। সে আসার আগে আমি কি চিঠি লিখেছিলাম? সে আসার আগে আমি কি চিঠি লিখেছিলাম? এবারে দেখো নট দিয়ে যদি প্রশ্নমূলক বাক্য করি, সে আসার আগে আমি কি চিঠি লিখিনি? সে আসার আগে আমি কি চিঠি লিখিনি? সেক্ষেত্রে হয়ে যাবে কি, হ্যাড আই নট, এখানে আবার নট, হ্যাড আই নট রিটেন দ্য লেটার বিফোর হি কেম। ওকে, দেখো সহজভাবে আমরা এভাবে একটু প্র্যাকটিস করব। এরপরে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে আমরা একটু আলোচনা করব। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এক্ষেত্রে দেখো আমি সকাল থেকে চিঠি লিখছিলাম। দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কাজটা কিন্তু অনেক সময় ধরে করছিলাম, এখন কিন্তু নাই, যেহেতু পাস্টে হয়ে গেছে। এখানে কি লাম, আমি সকাল থেকে চিঠি লিখছিলাম। সেক্ষেত্রে দেখো আই হ্যাড বিন, আর যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্টের জন্য হ্যাড ব্যবহার করছি, আর কন্টিনিউয়াসের জন্য বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। আই হ্যাড বিন রাইটিং
I had been writing the letter since morning. ওকে, আই হ্যাড বিন রাইটিং দ্য লেটার সিন্স মর্নিং, আমি সকাল থেকে, আর 5 ঘন্টা ধরে লিখছিলাম। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে ফর ব্যবহার করব, ফর 5 আওয়ার্স। ওকে, একটা পরিব্যাপ্ত সময়। আর এখানে কি নির্দিষ্ট সময় থেকে শুরু হয়েছে কাজটি, নির্দিষ্ট সময় থেকে কাজটি শুরু হয়েছে। আর এর নেগেটিভ করতে গেলে যে আমি সকাল থেকে চিঠি লিখছি না, তখন আমরা কি করব, এই যে হ্যাডের পরে আমরা নট ব্যবহার করব। আই হ্যাড নট বিন রাইটিং দ্য লেটার সিন্স মর্নিং। এক্ষেত্রে দেখো সাধারণভাবে আমি লিখব, আমি চিঠি লিখব। দেখো এই যে আমি চিঠি লিখব, এটা কি ফিউচার অ্যাকশন। আর যখন দেখব ফিউচার, শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। আর এখন একটা জিনিস দেখো, এটা আমাদের জানা ভালো কি, এই যে শ্যালটা না ব্যবহার করলেও চলবে। আমরা আয়ের পরে আমরা সাধারণত শ্যাল ব্যবহার করি, কিন্তু আয়ের পরেও যদি আমরা উইল ব্যবহার করি সেক্ষেত্রে কোনো ভুল হবে না। অর্থাৎ সম্পূর্ণ বিষয়টা কি, যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব, শ্যাল না ব্যবহার করব সেক্ষেত্রে অসুবিধা নেই, ব্যবহার করব নাই বলে চলে। ওকে, দেখো আমি চিঠি লিখব, তাহলে এখানে আমরা লিখতে পারি আই শ্যাল, এখানে দেখো রাইট দ্য লেটার, এটা তো হওয়ার কথা, কিন্তু এই যে শ্যালটা বাদ দিয়ে আমরা কি করব, উইল লিখব। আই উইল রাইট দ্য লেটার, আই উইল রাইট দ্য লেটার। আমি চিঠি লিখব না, আই উইল নট, আই উইল নট রাইট দ্য লেটার। আর সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে উইল এর পরে বা শ্যাল বা উইলের পরে সবসময় আমরা V1 ফর্ম ব্যবহার করব, V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট রূপটা ব্যবহার করব, এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার দেখো এই যে বাক্যের মধ্যে প্রশ্নমূলক বাক্য করলে, হ্যাঁ আমি কি চিঠি লিখব, আমি কি চিঠি লিখব জিজ্ঞাসা করা হচ্ছে, তাহলে এখানে উইল আই রাইট দ্য লেটার। দেখো এখানে দা ব্যবহার করতে পারি, বা প্রত্যেকবার আমরা যে আ ব্যবহার করছিলাম সেটাও ব্যবহার করতে পারি। তাহলে উইল আই রাইট আ লেটার বা দা লেটার। এবার এই যে প্রশ্নের উপর নেগেটিভ করলে তখন কি হবে, উইল আই নট রাইট দ্য লেটার, জিজ্ঞাসা। এই নটটা কিন্তু আবার আমরা এই যে উইলের পরে ব্যবহার করতে পারি। এবার দেখো আমরা আলোচনা করবো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উপরে। ওকে, দেখো ফিউচার কন্টিনিউয়াস, এক্ষেত্রে আমরা চিনব, দেখো উইল বি থাকবে, উইল বি বা আমরা শ্যালের পরিবর্তে আমরা উইল ব্যবহার করবো বলছিলাম, ওই জন্য উইল এখানে শ্যালটা করব না ব্যবহার। তাহলে উইল বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। তাহলে দেখো, আচ্ছা এখানে আমরা ডাইরেক্ট ইংলিশ বাক্যটা লিখছি, আই উইল বি রাইটিং আ লেটার। ওকে, দেখো এবার নেগেটিভ করতে গেলে এটা কি লিখলাম, যে আই উইল বি রাইটিং আ লেটার, তাহলে এখানে নেগেটিভ করবো কি আই। আচ্ছা এখানে নেগেটিভ করার আগে আমরা প্রশ্নমূলক বাক্য করি, করলে কি হবে, এই যে উইলটা সাবজেক্টের জায়গায় যাবে, সাবজেক্ট উইলের জায়গায় যাবে। তাহলে উইল আই বি
রাইটিং আ লেটার। ওকে, এবার প্রশ্নমূলক বাক্য করলে কি, প্রশ্নের উপরে নেগেটিভ যদি করি, বা এখানে দেখো উইল আই নট বি, দেখো সাবজেক্টের পরে নট ব্যবহার করছি, আর উইলের পরে কিন্তু আমরা নট ব্যবহার করতে পারি। উইল নট আই বি বা উইল আই নট বি রাইটিং আ লেটার। জিজ্ঞাসা, দেখো এই যে বিষয়গুলো আমরা যখন ডব্লিউএইচ কোশ্চেন করব তখন কি হয়ে যাবে না, ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করব। ডব্লিউএইচ ওয়ার্ডটা ফার্স্ট টাইম আমরা ব্যবহার করব হেল্পিং ভার্বের আগে বা এইখানে উইল মডালের আগে। এবার দেখো আমরা ফিউচার পারফেক্ট নিয়ে আলোচনা করব। দেখো ফিউচার পারফেক্ট টেন্স, এক্ষেত্রে দেখো আমরা বাক্যটা যদি লিখি বা এখানে চিনব কি করে, দেখো শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, এখানে দেখো শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ, আমরা এই যে পারফেক্ট দেখতে পাচ্ছি মানে হ্যাভ আর হ্যাজটা ব্যবহার হচ্ছে না, আমরা শ্যাল হ্যাভ উইল হ্যাভ করছি কেন, হ্যাজটা কেন, শ্যাল হ্যাজ বা উইল হ্যাজ কেন ব্যবহার করলাম না, কারণ দেখো এই যে শ্যাল বা উইলের পরে সবসময় V1 বসে। শ্যাল বা উইলের পরে সবসময় V1 বসে। এই হ্যাজটা এটা কিন্তু V1 নয়, এটা V5। এই হ্যাজটাকে বলা হয় V5, হ্যাজটা হলো V5, ওই জন্য হ্যাজের পরে বা এখানে শ্যাল বা উইলের পরে হ্যাজ ব্যবহার হয় না, শ্যাল বা উইলের পরে হ্যাভ ব্যবহার হবে। ওকে, আমাদের মনে থাকবে অবশ্যই হ্যাজটা কি না V5। ওকে, দেখো শ্যাল হ্যাভ উইল হ্যাভ, তারপরে কিন্তু আমরা V3 দেখব। তাহলে দেখো আই উইল হ্যাভ, আচ্ছা শ্যাল হ্যাভ কিন্তু আমরা ব্যবহার করতে পারি, কিন্তু প্রত্যেকবারে আমরা এর আগে আমরা বলে গেলাম যে প্রত্যেকবারে উইল ব্যবহার করব, সেক্ষেত্রে আই উইল হ্যাভ রিটেন, আই উইল হ্যাভ রিটেন দ্য লেটার। আচ্ছা দা এখানে ব্যবহার করতে পারি, কিন্তু যেহেতু আমরা আ ব্যবহার করছি আ ব্যবহার করব। ওকে, নেগেটিভ করলে আই উইল হ্যাভ নট, এক্ষেত্রে আমরা উইল নট ব্যবহার করব না, আই উইল হ্যাভ নট রিটেন দ্য লেটার। ওকে, আর এখানে একটা জিনিস দেখো, ফিউচার পারফেক্ট টেন্স বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের কিন্তু খুব একটা ব্যবহার হয় না, কিন্তু আমাদের টেন্সের কথা দেখতে গেলে বা ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আমরা কিন্তু এটা একটু দেখবো, আমরা শিখে রাখবো। বেশিরভাগ ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডেফিনিটটা বেশি, আর তারপরে তার পরিপ্রেক্ষিতে কি হয় না ফিউচার কন্টিনিউয়াসটা, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা খুব একটা ব্যবহার হয় না। আর এবার দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা একটু দেখবো, আর এটাকে প্রশ্নমূলক বাক্য করলে সেই একইভাবে আমরা উইলটা আগে নিয়ে চলে আসবো, উইল আই হ্যাভ, তারপর নট রাইটিং আ লেটার, তবে ঠিক আছে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এক্ষেত্রে দেখো সেই একইভাবে কি শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ, তারপরে বিন আনবো আর ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম, আর কিছু নেই। শ্যাল হ্যাভ উইল হ্যাভ, তারপরে বিন
প্রত্যেকবার আমরা কিন্তু এখানে বিন যুক্ত করব, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপর ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। তাহলে এখানে বাক্যটা কি হতে পারে যে আই উইল হ্যাভ বিন রাইটিং a letter since morning। দেখো এখানে আমরা এই যে টেন্সের উপরে আমরা বলতে পারি যে আমি, আচ্ছা সিন্স, SINCE, সিন্স আমি সকাল থেকে চিঠি লিখতে থাকবো, আমি সকাল থেকে চিঠি লিখতে থাকবো। তাহলে ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময় থেকে কাজটা শুরু করব, কোনো একটা নির্দিষ্ট সময় থেকে কাজটি শুরু করব। সেক্ষেত্রে আমরা এখানে এর আগে আমরা কিন্তু সিন্স আর ফর ব্যবহার দেখেছি। জাস্ট এভাবে কিন্তু আমরা এই বাক্যগুলো তৈরি করব। আমাদের মাথায় রাখতে হবে যে টেন্স সবথেকে গুরুত্বপূর্ণ, এর বিকল্প আর কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।